সম্মান প্রথম বর্ষের বাংলা উপন্যাস ১ ক্লাসে আজকে সকলকে স্বাগত জানাই। আমরা অনলাইন জুম ক্লাসের ধারাবাহিকতা, আজকে এটি আমাদের ৪ নাম্বার লেকচার। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা উপন্যাসের বিখ্যাত কথা সাহিত্যিক বা ঔপন্যাসিক, বাংলা উপন্যাসের দ্রষ্টা। সকলেই জানি। কেউ বলতে পারো কার কথা বলছি? বাংলা উপন্যাসের জনক বলতে পারো কেউ? বিব্রত হওয়ার কোনো কারণ নেই, আনমিউট করে কথা বললেই হবে। আচ্ছা, আমরা মূল ক্লাসে যেহেতু চলে যাই সরাসরি, আমরা আজকে আলোচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা নিশ্চয়ই নাম জেনেছো, তবে এই ক্ষেত্রে একটা জিনিস স্মরণীয় রাখা দরকার যে আমরা যখন কোনো একজন লেখকের নাম লিখব, লেখকের নাম লেখার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো একটু সচেতন থাকা দরকার, সেটা হলো লেখকের নাম যেন কোনোভাবেই ভুল না হয়। অধিকাংশ সময় দেখা যায় আমরা যখন পরীক্ষার খাতায় প্রশ্ন লিখি বা অন্য কোথাও যখন কোনো একটা পরীক্ষা সংক্রান্ত কাজে যাই, আমরা যাকে নিয়ে আলোচনা করতে চাই সেই লেখকের নামটা ভুল করে ফেলি। তবে এক্ষেত্রে আমরা দুটি বিষয় মনে রাখবো, যার সম্পর্কে কথা বলছি ওনার সম্পর্কে, এবং ওনার যে লেখাটি আছে কপালকুণ্ডলা, এটির যে মূল বানানটি আছে বানানটি যেন ভুল না হয়, সেক্ষেত্রে মনে রাখবো। আমাদের আজকের আলোচনার বিষয় কপালকুণ্ডলা উপন্যাসের বিষয় ভাবনা এবং চরিত্র পরিচিতি, অর্থাৎ আজকে উপন্যাসটি নিয়ে একটি সামগ্রিক আলোচনা আমরা করার চেষ্টা করবো। সাথে আছে আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক, বাংলা সরকারি আশিক মাহমুদ কলেজ, জামালপুর। তোমরা সকলেই জানো বাংলা সাহিত্যের উপন্যাসের ক্ষেত্রে, শুধু উপন্যাস নয়, গদ্য কিংবা অন্য যে কোনো অংশের ক্ষেত্রেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অসাধারণ অবদান রয়েছে। একজন মানুষের নানা রকম প্রতিভা থাকতে পারে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ক্ষেত্রে এমন একজন প্রতিভার অধিকারী, সাহিত্যের প্রায় সব শাখায় তিনি তার নিজস্ব যে ব্যতিক্রমী প্রতিভা এবং বুদ্ধিদীপ্ত মানসিকতার যে ব্যাপারটি, এখানে তিনি খুব সুন্দর এবং স্পষ্টভাবে দেখাতে পেরেছেন। আমরা আলোচনার শুরুতেই বঙ্কিমচন্দ্র সম্পর্কে কিছু কথা বা ধারণা আমাদের জানা দরকার। আমরা জানি বাংলা সাহিত্যের ক্ষেত্রে, বিশেষ করে কথা সাহিত্যের ক্ষেত্রে শুরু হয়েছিল নকশাধর্মী রচনার মাধ্যমে, অর্থাৎ ফুলমণি ও করুণার বিবরণ, তার পরবর্তী সময়ে হুতুম প্যাঁচার নকশা, তার পরবর্তী সময়ে ফেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল, তারও পরে অর্থাৎ তার বেশ কয়েক বছর পর প্রথম 1865 সালে দুর্গেশ নন্দিনী উপন্যাসের মধ্য দিয়ে বাংলা কথা সাহিত্যে সার্থক উপন্যাসের যাত্রা আরম্ভ হয়। এর আগে আমরা যে সমস্ত উপন্যাস দেখেছি, প্রত্যেকটা উপন্যাস উচিত বৈশিষ্ট্য নিয়ে লিখিত হয়েছে, কিন্তু একটি সার্থক উপন্যাস হওয়ার জন্য যেরকম আদি মধ্য অন্ত সমন্বিত চরিত্র কিংবা কাহিনী বিন্যাস থাকা দরকার, প্রায় অধিকাংশ ক্ষেত্রে এগুলো ছিল না। বলা হয়ে থাকে দুর্গেশ নন্দিনী উপন্যাসের মধ্য দিয়ে এই ঔপন্যাসিক হিসেবে তার সার্থক যাত্রা আরম্ভ হয়ে থাকে। বঙ্কিমচন্দ্র 1838 সালে জন্মগ্রহণ করেন এবং 1894 সালে মৃত্যুবরণ করেন। আমাদের আলোচনার বিষয় হলো বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাস। এর আগে যে উপন্যাসগুলো ছিল, বিশেষ করে দুর্গেশ নন্দিনী, কৃষ্ণকান্তের উইল কিংবা বিষবৃক্ষ বা চন্দ্রশেখর, এক একটি উপন্যাস এক একটি সময়ে প্রকাশিত হয়। প্রত্যেকটি সময়ের ব্যবধানে লেখকের চিন্তা এবং বুদ্ধিদীপ্ততার আলাদা বিকাশ সাধিত হয়। সেই হিসেবে সাহিত্যের নানা শাখা, বিশেষ করে প্রবন্ধ, নকশাধর্মী রচনা, রম্য রচনায় কিংবা উপন্যাসের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের এক একটি লেখায় এক একটি ধরনের মনোভাব আমরা লক্ষ্য করে থাকি। আমরা জানি বাংলা সাহিত্যের ক্ষেত্রে সার্থক উপন্যাসের সার্থক রূপকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একজন মানুষ তার জীবনকে যেভাবে দেখেছেন, যেভাবে অবলোকন করেছেন, ঠিক সেই দেখা এবং অবলোকনের আলোকে নিজ সমাজ, দেশ এবং ধর্মকে সাহিত্যে সেভাবেই প্রকাশ করেছেন নানা দৃষ্টিকোণ থেকে। আমরা জানি সাহিত্যিক মাত্রই, অর্থাৎ যিনি লেখালেখি করেন, তিনি জীবন এবং জগৎ সম্পর্কে তুলনামূলকভাবে অন্য সাধারণ মানুষের চাইতে আরো বেশি সূক্ষ্ম এবং সতর্ক বিশ্লেষণে সেটি তার নিজস্ব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লেখার চেষ্টা করে থাকেন। অর্থাৎ মানব জীবনের নানা রকম অনুষঙ্গ, সমাজ এবং ধর্মের আলোকে তাদের লেখায় প্রতিকায়িত করে থাকেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে কেবল একজন সাহিত্যিক উপন্যাসের স্রষ্টা হিসেবেই নয়, বরং সাহিত্যে ইতিহাস, ধর্মতত্ত্ব, দর্শন, হাস্যরস মিশ্রিত কৌতুকের আবহে সমাজে নানা রকম অসঙ্গতি, বিচার ব্যবস্থার অসঙ্গতির অসম বিন্যাস প্রভৃতি দিক উন্মোচনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তোমরা যারা কমলাকান্তের দপ্তর প্রবন্ধের নাম শুনেছ কিংবা পড়েছ, সেখানে দেখেছ যে কমলাকান্তের জবানিতে কিভাবে তিনি সমাজের অসঙ্গতি বা অন্যায় বিষয়গুলিকে বা বিচার ব্যবস্থার যে প্রহসন রয়েছে সেই বিষয়টিকে কিভাবে ফুটিয়ে তুলেছেন। এছাড়া পেরিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল, একটু আগে আমরা যে উপন্যাসটির কথা বলেছি, এইটি প্রথম উপন্যাসের লক্ষণ আক্রান্ত একটি লেখা। এই উপন্যাস প্রকাশের পর বাংলা সাহিত্যে কথা সাহিত্যের যাত্রা আরম্ভ হয়। দুর্গেশ নন্দিনীর মাধ্যমে সেটির সার্থক রূপায়ণ হয়। কপালকুণ্ড উপন্যাসের মধ্য দিয়ে বাংলা উপন্যাসের ক্ষেত্রে রোমান্স ধর্মী বা কাব্যধর্মী উপন্যাসের একটি নতুন বা নবযাত্রা আরম্ভ হয়। আমাদের আজকের আলোচনার বিষয় সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের বিষয়, ভাবনা এবং অন্যান্য দিক নিয়ে। কপালকুণ্ড উপন্যাসটি প্রকাশিত হয় 1866 সালে। এটির মূল বিষয় আমাদের যদি আমরা স্বল্প পরিসরে আলোচনা করতে চাই, তাহলে আমরা সকলেই জানি কপালকুণ্ড উপন্যাসটি মূলত 4টি খণ্ডে বিভক্ত করে লেখা। তবে 4টি খণ্ডের ভিতরে আবার প্রত্যেকটি অংশে আলাদা আলাদা পরিচ্ছেদ, এরকম প্রায় 31টি পরিচ্ছেদে বিভক্ত করে আলাদা শিরোনাম দিয়ে লেখা আছে, যেমন সমুদ্র দর্শন, সমুদ্র সংজ্ঞা কিংবা সাগর তীর, এরকম নানা পর্ব আমরা যখন পড়বো তখন আলোচনা করা যাবে। প্রত্যেকটি পর্ব পরিচ্ছেদ হিসেবে আলাদা। যেমন আমরা বিষাদ সন্ধিতে প্রবাহ নামে পড়েছি, এই উপন্যাসটিতে আমরা সেই অংশগুলিকে পরিচ্ছেদ অংশ হিসেবেই পড়ব। গল্পের বা উপন্যাসটি শুরু হয়েছিল একটি নৌকায় তীর্থযাত্রীদের যাত্রা আরম্ভ বা ভ্রমণের কাহিনীর মধ্যে দিয়ে, কিন্তু সমুদ্র দর্শন বা তীর্থযাত্রা গমন করতে গিয়ে নৌকাটি যে গন্তব্যে যাওয়ার কথা ছিল সেই পথটি তারা ভুলে যায়, অর্থাৎ ভুল গন্তব্যে তাদের ঠিকানা হয়। কোন একটি নির্দিষ্ট সময়ের পর নৌকা একটি ঘাটে ভিড়ার পর যাত্রীদের প্রয়োজনের যার তাদের যে তীর্থযাত্রী ছিল তাদের প্রয়োজনের জন্য এই নবকুমার নামক একজন চরিত্র, এটি আমরা দেখব উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, কাঠ সংগ্রহের জন্য বনে প্রবেশ করে ফিরতে দেরি হয়। লোকে ভেবেছিল যেহেতু গহীন অরণ্য, হয়তো বা বাঘে কিংবা অন্য কোনো হিংস্র প্রাণীর আক্রমণ হয়তো নবকুমার প্রাণ হারিয়েছে অথবা অন্য কোনো কিছু হয়েছে, ফলে তীর্থযাত্রীরা তাকে বনে রেখেই চলে আসে। এদিকে নবকুমার ঘুরতে ঘুরতে একজন কাপালিকের সন্ধান পায়। সেই রাত্রের আলো দেখে সেদিকে হাঁটতে হাঁটতে একটি সময় কাপালিকের সন্ধান পায়। সেই কাপালিক ছিল মানুষের মাংসের সাহায্যে দেবতার তুষ্টি অর্জনের জন্য পূজা দিত। কাপালিকের একজন পালিত কন্যা ছিল যার নাম হলো কপাল কুণ্ডলা। উপন্যাসের আরেকটি চরিত্র বলা যেতে পারে, এটি হলো কেন্দ্রীয় নায়িকা বা মূল চরিত্র। কপালকুণ্ডলার সহযোগিতায় নবকুমার এই কাপালিকের হাত থেকে বেঁচে যায় এবং অধিকারী নামক একজন চরিত্রের সংস্পর্শে আসে। তাদের সাহচর্যে এবং সহযোগিতায় নবকুমার কপালকুণ্ডলাকে বিয়ে করে তাদের যে গ্রাম, সপ্তগ্রাম, সেখানে চলে আসে। যারা তখন চলে আসে, আসার পথে একটি স্থানে একটি দুর্ঘটনা কবলিত একটি নারীর সাথে তার সাক্ষাৎ হয়, যারা ডাকাতের পাল্লায় পড়েছিল কিংবা কোনো একটি দুর্ঘটনার শিকার হয়েছিল। এই যে মেয়েটির সাথে এখানে দেখা হয় সেই মেয়েটির নাম ছিল মতি বিবি। উপন্যাসে আমরা তাকে এক এক সময় নানা রকম নামে জেনে থাকি, কখনো তার নাম মতি বিবি, কখনো বা পদ্মাবতী, কখনো বা লুৎফুন্নিসা, যে কিনা পাঠানদের কবলে পড়ে সপরিবারে ধর্মচ্যুত হয়ে এক ধর্ম থেকে অন্য ধর্মে রূপান্তরিত হয়। ধর্মচ্যুত হওয়ার পর, আগে যখন নবকুমারের স্ত্রী ছিল, মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর সে নবকুমারের যে স্ত্রী হওয়ার ছিল সেই মর্যাদা হারিয়ে ফেলে। ফলে নবকুমারের সাথে তার অনেক বছর আগেই বিচ্ছেদ হয়ে যায়। এই ধর্মচ্যুত হওয়ার কারণে যখন স্ত্রী ছিল না, নবকুমার হয়তো সে রাতে লুৎফুন্নেসাকে চিনতে পায়নি, কিন্তু লুৎফুন্নেসা সেই প্রদীপের আলোতে বা স্বল্প আলোতে ঠিকই তাকে চিনতে পেরেছিল। যদিও ঔপন্যাসিক এই বিষয়টিকে রহস্যের আড়ালে রাখার জন্য বলেছিলেন প্রদীপ নিভিয়া গেল, হয় নিভিয়া গিয়েছে অথবা লেখক ইচ্ছা করে সেই প্রদীপটাকে নিভানোর ব্যবস্থা করে দিয়েছেন, যাতে একটি রহস্যের ঘটনা বা একটি রহস্যের আড়ালে পুরো ঘটনাটি উপন্যাসের শেষ পর্যন্ত থেকে যায়। এই ঘটনা হওয়ার পর কপালকুণ্ডলাকে নিয়ে নবকুমার তাদের গ্রামের বাড়িতে ফিরে আসে। কিন্তু যেই মানুষটি সারা জীবন বা জন্মের পর থেকেই
অরণ্যে লালিত হয়েছিল, সেই মানুষটি বিবাহিত হওয়ার পরও স্বাভাবিক বা স্বধর্মে বা মানুষের স্বাভাবিক যেভাবে জীবনযাপন করার কথা, সেখানে আদৌ ফিরে আসতে পারবে কিনা, এটি একটি রহস্যময় ব্যাপার। এই উপন্যাসের প্রেক্ষাপট হিসেবে বঙ্কিমচন্দ্র একটি ঘটনার কথা আমরা সকলেই জানি। তার ভাই সঞ্জীব চন্দ্র এবং পূর্ণচন্দ্র একদিন পারিবারিক সাহিত্যের আড্ডায় তিনি বলেছিলেন যে, অরণ্যে পালিত একজন কন্যা যে তাকে বিবাহ সূত্রে যদি সমাজে বসবাস করতে দেওয়া হয়, তবে সে আসলে সামাজিক মানুষ হয়ে উঠবে কিনা। তারা সকলেই বলেছিল, হ্যাঁ, একটি নির্দিষ্ট সময় হয়তোবা সমস্যা হবে, কিন্তু কিছু সময় পর হয়তোবা তারা সাংসারিক হয়ে উঠতে পারে। জবাবটি সেদিন বঙ্কিমচন্দ্রের মনোভূত হয়নি। তার যে মনোভূত হয়নি, এই মনোভূত না হওয়ার ঘটনাটি তিনি কপালকুণ্ডলা উপন্যাসে কপালকুণ্ডলা নামক চরিত্রটির মাধ্যমে প্রকাশ করেছেন। আমরা জানি কপাল হলো ললাট বা ভাগ্য বা এরকম কিছু, কুণ্ডলী হলো বাঁকা স্রোত বা অন্য যেকোনো বিপদসংকুল ব্যাপার। এই কপালকুণ্ডলা শব্দের অর্থ হচ্ছে বাঁকা, আর যদি কপাল ধরি তাহলে হলো বাঁকা কপাল। আসলে গভীরভাবে ব্যাখ্যা করলে শব্দটির অর্থ দাঁড়াবে হলো মন্দ ভাগ্য, দুর্ভাগ্য, হতভাগা বা এ জাতীয় বিপরীত নেতিবাচক কিছু হবে। এই অরণ্যবাসী বা অরণ্যে প্রতিপালিত একটি মেয়ে কপালকুণ্ডলা, যে ক্রমাগত জাগতিক জীবনের সাথে পরিচিত হতে থাকে নবকুমার নামক পুরুষের সাথে বিয়ে করে এসে সংসারে। এই সংসারে তার একটি সখী বা বান্ধবী জুটেছিল, যার নাম হলো শ্যামা সুন্দরী। নামেই সে কেবল সুন্দরী না, আদতে সে যথেষ্ট সুন্দরী, কিন্তু সুন্দরী হলেও তার কপালটা আসলে খুব বেশি সুন্দর ছিল বলে মনে হয় না। কেন? সেটা সে ছিল কুলীন স্ত্রী। আর আমরা যারা জানি যে কুলীন প্রথার এমন একটি প্রথা যেটি সমাজে একটি বিষ ফোঁড়ার মতো একটি সময় এটি ছিল। কেন? কেন? এই কারণেই যে কুলীনরা একের পর এক বিবাহ করে সমাজ থেকে এক ঘর থেকে অন্য ঘরে ক্রমাগত পদার্পণ করত। করতে, করতে তাদের যে আসলে কত সংখ্যক স্ত্রী ছিল এটি তারা কখনোই জানত না। এমনও হয়েছে যে একজন স্ত্রী হয়তোবা জীবনে একবারই তার স্বামীকে দেখার মতো সৌভাগ্য হয়েছিল। সেই শ্যামা সুন্দরীর একটি ঘটনা আমরা এখানে জানবো, যে শ্যামা সুন্দরী চেয়েছিল তার স্বামীকে বশ করে আনতে। কিন্তু আসলে তাবিজ কবজ করে বশ করে আর যাই হোক, পুরুষের মনকে ঘরে টিকিয়ে রাখা খুবই কষ্টকর। এটি নিয়েও আমরা আলোচনা করব। এই গৃহে থাকতে থাকতে সে ৮-১০টা মেয়ের মতো গৃহিণী হওয়ার চেষ্টা করে। কিন্তু পদ্মাবতী নামক যে মেয়েটির সাথে তাদের রাস্তায় দেখা হয়েছিল, এই মেয়েটি তার একটি সময় চোখের বালির মতো তার জীবনের চোখের বালি হয়ে দাঁড়ায়। পদ্মাবতী হলো মুঘল প্রাসাদে মানে বাদশাহ সেলিম, আমরা যাকে শাহজাদা সেলিম বা অন্য নামে জাহাঙ্গীর নামে চিনে থাকি, সেই প্রাসাদে আশ্রয় ছিল এবং সে সেলিমকে মনে প্রাণে পছন্দ করতো বা ভালোবাসতো। তবে সে সেলিমের স্ত্রী ছিল না, কিন্তু স্ত্রীর চেয়েতেও কোনো অংশে তার উপর প্রভাব কম খাটাতে চেষ্টা করেননি। এটি করেছেন কেবল তার রূপ এবং বুদ্ধির জোরে। যেই নবকুমার একসময় তার স্বামী ছিল, তার সাথে দীর্ঘদিন দেখা হয়নি, কিন্তু মাঝপথে যখন হঠাৎ করে তার সাথে দেখা হয়, তখন তিনি তার প্রেমের দুনিয়ার আকর্ষণ অনুভব করেন। এই সময় তার কাছে মনে হয় রাজপ্রাসাদের এই মোহ ছেড়ে তিনি নবকুমারকেই পেতে চান। ফলে নবকুমারকে পাওয়ার জন্য তিনি শাহজাদা সেলিমের প্রাসাদ ছেড়ে সপ্তগ্রামে চলে যান। মতিক বিবি সেখানে গিয়ে নবকুমারকে তার প্রেমের প্রস্তাবটা উপস্থাপন করেন, কিন্তু নবকুমার তাকে প্রত্যাখ্যান করেন। এই প্রত্যাখ্যানের কারণেই তার ভিতরে একটি অপমান বোধ কিংবা প্রতিশোধ পরায়ণতার একটি মানসিকতা জন্ম নেয়। ফলে তিনি আশ্রয় নেন একটি কূটকৌশলের, হাত মিলায় কাপালিক নামক সেই পুরোহিত বা তান্ত্রিক সাধকের কাছে। কেননা কাপালিক খুঁজছিলেন কপালকুণ্ডলাকে। কপালকুণ্ডলা ছিলেন গৃহী, কিন্তু তাকে মতি বিবি নানাভাবে প্ররোচিত করার চেষ্টা করেছেন। এমনকি একটি সময় তাকে ব্রাহ্মণ ব্রাহ্মণের ছদ্মবেশে কপালকুণ্ডলাকে কাপালিকের কাছে নিয়ে যাবার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত এমন একটি পর্যায়ে পৌঁছায় যে কপালকুণ্ডলা আসলে সেই মতিবীর কৌশলের কাছে হেরে যায়। অপরদিকে কোন একটি রাতে শ্যামা সুন্দরী যে তাবিজ বা একটি গাছের শিকড় আনতে যায়, নবকুমার সে রাতে কপালকুণ্ডলার সাথে যেতে চায়, কিন্তু কপালকুণ্ডলা সেখানে যেতে রাজি থাকলেও নবকুমারকে সাথে নিতে রাজি হন না। রাজি না হওয়ার কারণে নবকুমার তার প্রতি একটি সন্দেহের মনোভাব পোষণ করেন। তখন তিনি একটি কথা বলেছিলেন যে, আইসো আমি অবিশ্বাসী কিনা দেখিয়ে দেব সচক্ষে। এরকম আমরা কিছু একটি ঘটনা পাবো। কিন্তু তাকে যখন না পায়, না পাওয়ার পর পদ্মাবতী
নবকুমার কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর নানা কৌশল করার তারপর যখন তাকে না পায়, তখন তিনি তার ভুলটা বুঝতে পারেন। কিন্তু ততক্ষণে ঘটনা অনেক দূর গড়িয়েছে এবং ঘটনার জাল এমনভাবে বিস্তার করেছে যে কপালকুণ্ডলরা অবধারিতভাবে সেই কাপালিকের হাতের দিকেই ধাবিত হতে থাকে। ফলে সমুদ্র সঙ্গমে যেতে যেতে একটা সময় দেখা যায় কপালকুণ্ডলা সেখানে আত্মাহুতি দিয়েছে, তাকে উদ্ধার করার জন্য নবকুমার সেখানে ঝাঁপ দেয় তাকে বাঁচানোর জন্য। এই উপন্যাসের একটি বিশেষ বৈশিষ্ট্য তার উপন্যাসটির ভাষা। বলা হয়ে থাকে কপালকুণ্ড উপন্যাসের ভাষা হলো কাব্যধর্মী। আমরা জানি কোন একটি উপন্যাসের ভাষাকে তখনই কাব্যধর্মী বলা হয় যখন তার ভাষার বুননে, বয়ানে, চরিত্রের কথোপকথনে কিংবা তাদের মানসিক সংলাপের ক্ষেত্রে একটি আলাদা সৃষ্টি শিল্পে কিংবা কল্পনা সুলভ মনোভাবের বিস্তার ঘটে, তখন এটিকে আমরা বলে থাকি কাব্যধর্মী ভাষা বা কাব্যিক সাহিত্য। আমরা কম বেশি এটা সকলে জানি যে উপন্যাসের ক্ষেত্রে ইতিহাস একটি অনুঘটক মাত্র। আর বাকি যে সমস্ত ঘটনা ঘটে থাকে এসব ঘটনা এই অনুঘটনার পেছনে অন্য আরেকটি ঘটনা বা উপাখ্যান বা আখ্যান সৃষ্টি করার ক্ষেত্রে সহায়তা করে থাকে। সেই উপন্যাসটির যে গাঁথনি হবে তার জন্য প্রথম এবং প্রধান যে বিষয় সেটি হলো ভাষা। আমরা জানি 1866 সালে যখন উপন্যাসটি প্রকাশিত হয়, তখন বাংলা সাহিত্যের ক্ষেত্রে গদ্যের প্রচলনটা নতুন হলেও ভাষাটা ছিল সাধু। বলা হয়ে থাকে কপালকুণ্ড উপন্যাসের ভাষাটা যথেষ্ট কঠিন। সাধু ভাষা এবং সংস্কৃত শব্দের বাহুল্য বা বহুল ব্যবহার এখানে একটি আলাদা গুরু গাম্ভীর্যের সৃষ্টি করেছে। কিন্তু কাহিনীর নতুনত্ব কিংবা শব্দের ব্যবহার কিংবা সৌন্দর্য বর্ণনার ক্ষেত্রে ঔপন্যাসিকের যে দৃষ্টিভঙ্গি এবং শব্দ কুশলীর যে কুশল তিনি দেখিয়েছেন, সেটি নিঃসন্দেহে পাঠককে দৃষ্টিনন্দন বা গভীর মনোযোগের সাথে পাঠককে আকৃষ্ট করে রাখবে। আর যেহেতু এখানে মুঘল সাম্রাজ্য বা মুঘল রাজপ্রাসাদের কথা বলা হয়েছে, স্বাভাবিকভাবে সেই মুঘল রাজপ্রাসাদের সাথে সঙ্গতি রেখে তাদের দরবারে ব্যবহৃত আরবি এবং ফার্সি শব্দের ব্যবহার এই উপন্যাসটিকে আরো সমৃদ্ধ করেছে। উপন্যাসের ক্ষেত্রে কয়েকটি উক্তি রয়েছে যে উপন্যাসের উক্তিগুলো বাংলা সাহিত্যে এখন প্রবাদ এর মতো আলোচিত হয়ে থাকে। যেমন এমন কোন বাংলা ভাষী খুব কম সংখ্যক পাঠক পাওয়া যাবে যারা অন্তত এই দুটি সংলাপ শুনেননি। এক, পথিক তুমি পথ হারাইয়াছ। আমরা সকলেই জানি, মনে হয় এই শব্দটি কপালকুণ্ডল তাকে প্রশ্ন করেছে, আসলে প্রশ্ন করেনি। কথার সুরটি এমন সুন্দর করে বলেছেন যেটি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ, যে পথিক তুমি পথ হারাইয়াছ। আসলে পথিক পথ হারায়নি, বরং পথই তাকে একটা নতুন পথের সন্ধান দিয়েছে। কেননা পথিক যদি এই পথ না হারাতো, তবে এই পথ বেয়ে নবকুমার কখনোই কপালকুণ্ডলার সাক্ষাৎ পেত না। তাহলে বোঝা যায় কপালকুণ্ডলাকে পাওয়ার জন্য আসলে নবকুমারের সেদিন সেই গহীন অরণ্যে থেকে যাওয়া দরকার ছিল। সেই গহীন অরণ্য থেকে কাপালিকের সন্ধান পাওয়ার জন্য হলেও, যদি সন্ধান পাওয়ার কারণে সে হয়তো বা এইরকম একজন কপালকুণ্ডলার সন্ধান পেয়েছিল। আরো একটি উক্তি আমরা নানা কাজে ব্যবহার করে থাকি, যে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। এক্ষেত্রে চিরন্তন একটি সত্য যে আমরা সকলে জানি একজন মানুষ সবসময় উত্তম হতে চায়। সে নানা প্রতিকূলতা বা যে কোনো শক্তিটাকে মোকাবেলা করেই হতে পারে। বাঙালি খুব কম সংখ্যক পাঠক পাওয়া যাবে যারা উপন্যাসের ক্ষেত্রে এই আলোচিত চরিত্রগুলোর বা উক্তিগুলোর কথা শুনেননি। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই দুটি আজ প্রবাদ প্রতিম লাইন হিসেবে আমাদের কাছে পরিচিত। এই দুটি উক্তি নেওয়া হয়েছে কপালকুণ্ডলা উপন্যাস থেকে। এছাড়াও সমুদ্র সঙ্গমে যাওয়ার পর সমুদ্রের বর্ণনা দিতে গিয়ে বঙ্কিমচন্দ্র যে সমস্ত শব্দের ব্যবহার করেছেন, এগুলো নিঃসন্দেহে যে কোনো বাংলা ভাষী পাঠককে নতুন ভাবে ভাষা বোধ তৈরি করতে সহায়তা করবে। কপালকুণ্ডলা হল বঙ্কিমচন্দ্রের রোমান্স ধর্মী উপন্যাসের একটি অসাধারণ এবং অনন্য সৃষ্টি। বিশেষ করে দুর্গেশ নন্দিনীর যে প্রেম কিংবা ঐতিহাসিক কাহিনী দেখানো হয়েছে, তার চেয়ে এখানকার যে প্রেম তা আরো অনেক বেশি গভীর এবং গাঢ়। একদিকে মতিবিবি নবকুমারের স্ত্রী ছিল, দীর্ঘদিন বিচ্ছেদের পর যখন আবার মতিবিবি তার কাছে ফিরে আসে, নবকুমার যদি চরিতার্থ বা নিজের চরিত্রটাকে বিকৃত করতে চাইতো, তাহলে সহজে সে তার কথায় রাজি হয়ে যেতে পারত, কিন্তু তিনি তা করেননি। অপরদিকে অরণ্যে লালিত একজন কন্যা, যে কখনো সমাজ সংসার বা এইরকম অন্য কোনো কিছু জানেন না, তিনি মতি বিবির সাথে কথা বলার পর মতির আচরণে মুগ্ধ হয়ে যান এবং কি শেষ পর্যন্ত মতি বিবির সেই কথায় তিনি রাজিও হয়ে যান।
কারণ ওই যে বঙ্কিমচন্দ্র যে কথাটি বলেছেন যে অরণ্যে পালিত একজন কন্যা আসলে কখনো সামাজিকভাবে সংসারে মানুষ হিসেবে গড়ে উঠবে কিনা। সম্ভবত এই উক্তিটির পরিপূর্ণতার জন্য হলো কপালকুণ্ডলার নিরুদ্দেশ হওয়া বা আমি বনচরী ছিলাম আবার বনচরী হইব, এই উক্তি বলা খুবই জরুরি ছিল। বাংলা উপন্যাসের সূচনা লগ্নের ক্ষেত্রে ভাষা এবং শিল্পী মন সম্পর্কে জানার জন্য এই কপালকুণ্ডলা পঠন পাঠন বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজন বলে মনে করা হয়। সেই সাথে প্রায় ১৫০ বছর পূর্বে বাংলা গদ্যের ছন্দ এবং ভাষা কতখানি পরিবর্তিত সজ্জিত হয়েছে আজকের ভাষার সাথে, এটি পাঠ করলে আমরা খুব সহজেই সেটি উপলব্ধি করতে পারি। আমরা জানি যে উপন্যাসে আমরা বেশ কিছু চরিত্রের কথা বলেছি, যে চরিত্রগুলোকে বলা হয় ঐতিহাসিক চরিত্র, বিশেষ করে শাহজাদা সেলিম, মেহেরুন্নেসা কিংবা তাদেরকে কেন্দ্র করে যে মুঘল সাম্রাজ্যে পাঠান বা অন্য যে সমস্ত কথা বলা হয়েছে এগুলো আসলে ঐতিহাসিকভাবে সত্য। তবে এই উপন্যাসটির ক্ষেত্রে ঔপন্যাসিক উপন্যাসের ইতিহাস লিখতে বসেননি, বরং একটি মানবিক কিংবা প্রেমাখ্যানের একটি ঘটনা তিনি দেখাতে চেয়েছেন। এখানে ঐতিহাসিক কিছু চরিত্র লক্ষ্য করা যায়, যেমন মুঘল শাহজাদা সেলিম, মেহেরুন্নেসা প্রেম কাহিনী এখানে একটি ঘটনা বর্ণিত হয়েছে, মানসিংহের কথা বলা আছে কিংবা অন্যান্য যে সমস্ত ঐতিহাসিক চরিত্র। তবে এটা যেহেতু ঐতিহাসিক উপন্যাস নয়, সেক্ষেত্রে আমরা এখানে ইতিহাসটাকে একদম নিরেট সত্যভাবে পাবো এরকম কিনা, কারণ বলা যেতে পারে ইতিহাসকে কেন্দ্র করে বা ইতিহাসের উপর আশ্রয় করে একটি আখ্যানধর্মী তার কল্পনা শক্তির মিশিয়ে তিনি এই কাহিনীটি নির্মাণ করেছেন। কেননা এখানে অনেকগুলো দৈব ঘটনার সন্নিবেশ ঘটেছে, যেগুলোকে আমরা রোমান্স ধর্মী উপন্যাসের বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি। এই উপন্যাসটিতে রাজ পরিবারের কাহিনী যেমন স্থান পেয়েছে, ঠিক তেমনি স্থান পেয়েছে কিছু আকস্মিক এবং অলৌকিক ঘটনা। যেমন একটি উদাহরণ দেওয়া যেতে পারে, কপালকুণ্ডলের সাথে হঠাৎ করে একটি ভিক্ষুকের সাক্ষাৎ, কপালকুণ্ডলা মুগ্ধ হয়ে তাকে তার স্বর্ণালঙ্কার বা গয়না দান করে দেওয়া, এই গয়না পাওয়ার পর সে ভিক্ষুকে দ্রুত পলায়, এটি অবশ্যই আকস্মিকতার একটা উন্মেষ দেয়। ঠিক তেমনি স্বপ্নে কাপালিকের সাথে তার যে সাক্ষাৎ হয়, এই সাক্ষাৎটি একটি দৈব ঘটনা বলেই মনে করা হয়ে থাকে। ইতিহাসকে আশ্রয় করলেও এই ইতিহাসের কাহিনীকে পেছনে ফেলে রোমাঞ্চের এক অনন্য উৎসের মতন রূপ পেয়েছে কপালকুণ্ডলা উপন্যাসটি। বিশেষ করে কপালকুণ্ডলার চরিত্র এবং কপালকুণ্ডলার চরিত্রের সাথে নবকুমারের যে সম্পর্ক, সেই সম্পর্কটি একটি অনন্য উপাদান হিসেবে কাজ করে। ঔপন্যাসিক মূলত দেখাতে চেয়েছেন যে অরণ্যবাসিনী কপালকুণ্ডলা, তান্ত্রিক সাধক চিরসন্ন্যাসী কাপালিক, দেবতা পূজার জন্য যিনি অধিক সময় ব্যয় করে আছেন তিনি অধিকারী, এবং নবকুমারের সমুদ্র যাত্রা এবং সেখানে গিয়ে হারিয়ে যাওয়ার পর হঠাৎ করে কপালকুণ্ডলা নামক সুন্দরী রমণীর নবকুমার যেটিকে বলেছেন সুন্দরী অপূর্ব মূর্তি, সেই তার সাথে অসামান্য সম্পর্ক, সেই সম্পর্কের নির্মাণের ক্ষেত্রে তিনি যে শিল্পী কুশলতার পরিচয় দিয়েছেন, এই কারণেই এই উপন্যাসটি আলাদা একটি বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে। চরিত্র পরিচিতির ক্ষেত্রে আমরা আরো একটু আলোচনা করতে পারি। উপন্যাসের ক্ষেত্রে কপালকুণ্ড উপন্যাসের চরিত্র চিত্রণে বঙ্কিমচন্দ্রের যে অবদান, এটি কোনো অংশেই ছোট করে দেখার অবকাশ নেই, যে এখানে অলৌকিকতা কিংবা অন্যান্য যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে সেগুলো উপন্যাস উচিত বৈশিষ্ট্য কি না। নিঃসন্দেহে চরিত্র চিত্রণের জন্যই ঔপন্যাসিক এই আলাদা বা ব্যতিক্রমী একটি বৈশিষ্ট্য তিনি এখানে দিয়েছেন। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মূলত রয়েছে নবকুমার এবং কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা আরেকটি চরিত্র, সেটি হলো মতি বিবি। কপালকুণ্ডলা যখন বিবাহের পর সংসারে বা নবগ্রামে সপ্তগ্রামে ফিরে আসেন নবকুমারের সাথে, তখন তার নাম দেওয়া হয় মৃন্ময়ী। তার নামকরণের সাথে মাটির সুলভ বা মাটির মতো নরম কোমলতার একটি বৈশিষ্ট্য আমরা তার চরিত্রে সবসময় পেয়ে থাকি। ঔপন্যাসিক ১৯ শতকে সে নারীকে উপস্থাপন করেছেন একটি নতুন বা ভিন্ন মাত্রার আঙ্গিকে। একদিকে কপালকুণ্ডলা যেমন ছিল রূপবতী, তেমনি সাহসী, তেমনি পরোপকারী, একই সাথে স্বাধীনচেতা এবং ধর্মপরায়ণা, যিনি জাগতিক কলুষতা থেকে মুক্ত হওয়ার জন্য সবসময় চেষ্টা করেছেন। যখন নবকুমার তাকে রাতের অন্ধকারে বাহিরে যাওয়া নিয়ে সন্দেহ করে, তখন তিনি দৃঢ়চিত্তেই বলেছিলেন, আইসো, আমি অবিশ্বাসিনী কিনা স্বচক্ষে দেখিয়ে দাও। কোন একজন কলুষ চরিত্রের অধিকারী মানুষ এত সহজে তার স্বামীর সম্মুখে এত দৃঢ় চেতার মধ্যে এই কথা কখনই বলার সাহস রাখেন না। সে যখন বিপদে নবকুমারকে সহায়তা করেছে, একইভাবে তার ননদিনী যে
সংসারী হয়ে জীবনটাকে কাটিয়ে দিতে চেয়েছে, যেটি চেষ্টা করে কপালকুণ্ডলা হতে চেয়েছে। আর শ্যামা সুন্দরী সেটা হওয়ার জন্য তার স্বামীকে বশ করার চেষ্টা করেছে। সাংসারিক জীবনের এই যে বৈচিত্র্য, শ্যামা সুন্দরী, কপালকুণ্ডলা এবং মতি বিবি তার পূর্ববর্তী স্বামীকে ফিরে পাওয়ার জন্য যে চেষ্টা করেছেন, অথবা মুঘল প্রাসাদে বা রাজপ্রাসাদে থেকেও সেলিমকে পাওয়ার জন্য তিনি যে কৌশল অবলম্বন করেছেন, প্রত্যেকেই কেবল তার স্বামী সংসারকে নিয়েই বা প্রেমজ মুখে আকৃষ্ট হয়ে থাকারই চেষ্টা করেছেন। কপালকুণ্ডলার ক্ষেত্রে এই ক্ষেত্রে ব্যতিক্রম নয়, বরং তার কাছে মনে হয়েছে যে সে যখন স্বাধীনভাবে বনে বনে ঘুরে বেড়াতো, তার কাছে মনে হয় সেই দিনগুলো ছিল তার জন্য শ্রেষ্ঠ। তার স্বামী সুখে হয়তো বা খুব বেশি মনোযোগ আসলে নেই। অপরদিকে আমরা দেখি শ্যামা সুন্দরী যে স্বামীর বিরহে সবসময় কাতর, এবং স্বামীকে তার নিজের করে পাওয়ার জন্য বশীকরণ মন্ত্রে শিকড় নেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন। স্বামী কর্তৃক সন্দেহের শিকার হয়ে শেষে আত্মঅভিমান করে শেষ পর্যন্ত কপালকুণ্ডলা দূরেই সরে যেতে চেয়েছে। বরং তিনি বলেছেন, বোধ করি সমুদ্র তীরে সেই বনে বনে বেড়াইতে পারিলেই আমার সুখ জন্মে। কিংবা শ্যামা সুন্দরীর বিবাহ, কিংবা তার এই প্রসঙ্গে তিনি যেটা বলেছেন, যদি জানিতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসত্ব, তবে কদাপি বিবাহ করিতাম না। অর্থাৎ শ্যামা সুন্দরীর উপকার করতে গিয়ে তিনি যে নিন্দার কবলে পড়েছেন, সেটাকে কেন্দ্র করে তিনি বলেছেন যে তিনি যে বনচরী ছিল, এটি সবচেয়ে স্বাধীন এবং সুন্দর ছিল। যদি জানতো যে বিবাহ একটি এরকম দাসত্ব বৃত্তি, তবে হয়তো কখনোই তিনি বিবাহ করতে চাইতেন না। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস খুব সহজেই বুঝতে পারি যে একজন মানুষ একদিকে সংসারী হতে চায়, অন্য একজন মানুষ সেই সংসারের দাসত্ব বৃত্তি থেকে মুক্তি পেতে চায়। আসলে কোন অংশে যে মানুষের সুখ বা মনোবৃত্তি, এটা বোঝা আসলে খুবই মুশকিল। নবকুমার উপন্যাসের অন্যতম চরিত্র হলো নবকুমার। উপন্যাসের প্রধান দুই নারী চরিত্রকে কেন্দ্র করে সে ছিল মূল কেন্দ্রভূমিতে। নবকুমার একই সাথে সৎ এবং পরোপকারী। সে যদি পরোপকারী না হতো, তবে এতগুলো তীর্থযাত্রীর জন্য সে ঝুঁকি নিয়ে এই অরণ্যে কাঠ সংগ্রহে যেত না। তার চারিত্রিক দৃঢ়তার কারণেই সে পদ্মাবতীর মতো রূপবতীকেও নির্দ্বিধায় ত্যাগ করতে সাহস করেছিলেন। স্ত্রীর প্রতি তার ভালোবাসা ছিল গভীর, কিন্তু বিশ্বাসের সেই গভীরতার কোন একটি স্থানে হয়তোবা ফারাক ছিল। তাই কাপালিকের মিথ্যে প্ররোচনায় পা দিয়ে তিনি ভুল বুঝেছিলেন তার কপালকুণ্ডলা তথা মৃন্ময়ীকে। উপন্যাসটি যখন শেষ হয়, উপন্যাসটি শেষ হয়েছে নবকুমার এবং কাপালিক বা কপালকুণ্ডলার অন্তর্হুতি, অর্থাৎ সমুদ্রে আত্মহুতির মধ্যে দিয়ে। এই শব্দটিকে ঔপন্যাসিক ব্যাখ্যা করেছেন, নবকুমার তীর ভঙ্গের শব্দ শুনিলেন, কপালকুণ্ডলা অন্তর্হিত হইলেন, অমনি তৎপশ্চাৎ লম্ফ দিয়া জলে পড়িলেন। কে জলে পড়ল? নবকুমার। কেন পড়ল? কারণ সে তখন কপালকুণ্ডলাকে রক্ষা করতে চেয়েছিল। নবকুমার সন্তরণে অক্ষম ছিলেন না, অর্থাৎ সাঁতার জানতেন। কিছুক্ষণ সাঁতার দিয়ে বা সাঁতার দিয়ে কপালকুণ্ডলা অন্বেষণ করিতে লাগিলেন, কিন্তু তাহাকে কোথাও পাইলেন না। তাহাকেও পাইলেন না, তিনিও উঠিলেন না। ফলে কি হলো? একজন প্রাণকে বাঁচাতে গিয়ে যখন সে তাকে না বাঁচাতে পেরেছে, তখন তার মনে হয়েছে যে এই পৃথিবীতে তার আর বেঁচে থাকার দরকার নেই। রচিত হয় আরো একটি করুণ ট্র্যাজেডি। উপন্যাসটির আরম্ভ হয়েছিল নবকুমারের দুর্ভাগ্য দিয়ে। উপন্যাসটির পরিসমাপ্তি বা শেষ হয় কপালকুণ্ডলা এবং নবকুমার দুজনেরই অন্তর্গতি বা শেষ আত্মবিসর্জনের মধ্যে দিয়ে। তাহলে বোঝা যায় যে কপালকুণ্ডলার অর্থ যদি মন্দভাগ্য হয় বা খারাপ কপাল হয়, এক্ষেত্রে নবকুমার এবং মতিবিবি কিংবা কপালকুণ্ডলা প্রত্যেকের ভাগ্যে আসলে শেষ পর্যন্ত মন্দ ভাগ্যই জুটেছে। নবকুমার জানতো যে এই হচ্ছে তার মৃত্যু। মৃত্যু জেনেও সে কপালকুণ্ডলাকে বাঁচাতে চেয়েছে। কারণ সে বলেছে, যখন নবকুমার কপালকুণ্ডলাকে বাঁচাতে যায়, কপালকুণ্ডলা তাকে বলেছে ফিরিয়ে যাও। কিন্তু সে আর গৃহে ফিরবে না। সে বরং তার জীবনটা সেই পূজা আচারের জন্যই ব্যয় করবে। কিন্তু কপালকুণ্ডলার এই কথায় নবকুমার রাজি হয়নি, বরং কপালকুণ্ডলার রূপে মুগ্ধ হয়ে সে বলেছিল, তুমি কি জানিবে মৃন্ময়ী, তুমি তো কখনো রূপ দেখিয়া উন্মত্ত হও নাই। কিন্তু নবকুমার সেই অপূর্ব মূর্তি কপালকুণ্ডলাকে দেখিয়া
যে মুগ্ধ বা উন্মুক্ত হয়েছিল তারই পরিচয় উপন্যাসের পুরো অংশ জুড়ে আমরা শেষ পর্যন্ত পেয়েছিলাম। এখানে একটা বিষয় নিশ্চিত করে বলা যায় যে ঔপন্যাসিক কপালকুণ্ডলাকে যেভাবে নির্মাণ করেছেন তার ঠিক সমান্তরাল চরিত্র হিসেবে নির্মাণ করেছেন নবকুমারকে। নবকুমার যেমন তার পূর্ববর্তী স্ত্রীকে পাওয়ার সুযোগ পেয়েও তাকে নিতে চায়নি, কারণ যেহেতু তার ঘরে স্ত্রী রয়েছে। অপরদিকে কপালকুণ্ডলা যে সবসময় সৎ এবং নৈতিকভাবে দৃঢ়চেতা ছিল, তার কপালে যখন কোনো মন্দ ভাগ্য বা বদনাম জুটেছে, বিশেষ করে শ্যামা সুন্দরীর জন্য কাজ করতে গিয়ে, তখন সেটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। বরং সে ভেবেছে, যাক, তাকে দেখুক নিজ চোখে। কারণ ব্রাহ্মণ বেশে যেই মানুষটির সাথে নবকুমার কপালকুণ্ডলাকে দেখেছিল, সেটি আসলে কোনো পুরুষ ছিল না, বরং পদ্মাবতী বা মতি বিবি ব্রাহ্মণ বেশে কপালকুণ্ডলার সাথে দেখা করতে এসেছিল। কিন্তু এই অপমান বোধ কোনোভাবেই সে মেনে নিতে পারেনি। কপালকুণ্ডল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চরিত্রটি কপালকুণ্ডলা ছাড়া, সেটি হলো মতিবি। উপন্যাসে তার নাম আমরা আগেও বলেছি, পদ্মাবতী কিংবা লুৎফুন্নেসা নানা নামে পরিচিত। সে প্রথম পক্ষের স্ত্রী। ভাগ্যের নির্মম পরিহাস যে ধর্মান্তরিত হওয়ার কারণে সে তার স্বামিত্বের যে অংশীদারিত্ব ছিল সেখান থেকে বঞ্চিত হয়। বঞ্চিত হয়ে আগ্রার রাজপ্রাসাদে আশ্রয় পায়। সেখানে তার রূপ এবং বুদ্ধির জোরে বা কৌশলে সে সেলিমের খুব কাছাকাছি চলে যায়। কিন্তু সেখানে মেহেরুন্নেসা নামক যে চরিত্রটি ছিল, সেই মেহেরুন্নেসার চরিত্রের প্রতি বাদশাহ শাহজাদা সেলিমের ছিল আলাদা মমত্ববোধ। ফলে সে শাহজাদা সেলিমকে পাওয়ার জন্য চেষ্টা করেছে। অপরদিকে মতিবিবিও শাহজাদা সেলিমকে পাওয়ার জন্য চেষ্টা করেছে। এমনকি খসরুকে রাজ সিংহাসনে বসার জন্য সে প্ররোচিত করেছে, যাতে সেলিম সেই জায়গায় না বসতে পারে এবং মেহেরুন্নেসার সাথে তার একটি সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সে সেটি পারেনি। নানা প্রয়োজন, অর্থাৎ ঘটনার ভেতরে অনেকগুলো অঘটন ঘটানোর জন্য এই মতিবিবি চরিত্রটি আসলে খুবই প্রয়োজন ছিল বলে মনে করা হয়। সে প্রেমময়ী, তার স্বামীর প্রতি তার অগাধ মমত্ববোধ, এই মমত্ববোধের মোহ থেকে সে তার স্বামীকে পেতে চেয়েছে। আবার অন্যভাবে বলা যায় যে তার দ্বৈরথ বা দুই রকম দুর্বলতাই ছিল। একদিকে যেমন শাহজাদা সেলিমের প্রতি ছিল, কিন্তু শাহজাদা সেলিমের প্রতি মমত্ব থাকার পরও সে যখন তার স্বামী নবকুমারের সাথে সাক্ষাৎ পায়, তখন সেই রাজপ্রাসাদ ছেড়েই সে সপ্তগ্রামে চলে এসেছিল তাকে পাওয়ার জন্য। তার একই সাথে সে যেমন দুর্দান্ত রূপবতী, তেমনি কূটকৌশলী, ঠিক তেমনি বুদ্ধিদীপ্ত নারী। কিন্তু তার বুদ্ধিদীপ্ততা শেষ পর্যন্ত নবকুমারের একটি বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সর্বোপরি বলা যায়, উপন্যাসের প্লট নির্মাণের ক্ষেত্রে মতিবিবি বা লুৎফুন্নেসা বা পদ্মাবতী এই চরিত্রটি সর্বাংশে বহুল ভূমিকা পালন করেছে। এছাড়াও আমরা আরো কয়েকটি চরিত্রের কথা সংক্ষেপে বলতে পারি। এটি হলো পেশমন, যে মতিবিবির লুৎফুন্নেসা এদের সাথে সখী হিসেবে ছিল। অধিকারী, ধার্মিক, স্রষ্টার সেবায় নিয়োজিত শাহজাদা ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিনিধির একজন, যিনি জাহাঙ্গীর নামে নাম ধারণ করে সাম্রাজ্য পরিচালনা করেছেন। মেহেরুন্নেসা শাহজাদা ছিলেন, যার প্রেমে মুগ্ধ ছিলেন। আরো ছিল শ্যামা সুন্দর ইত্যাদি প্রভৃতি। আমরা আজকের আলোচনা থেকে মূলত উপন্যাসের মূল বিষয় বা ঘটনার সাথে আর কি কি অনুষঙ্গ ঘটেছে আমরা সেগুলো জানার চেষ্টা করলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, উপন্যাসটা আমরা এখন আলোচনার পর যা দেখলাম, সেই ক্ষেত্রে আমরা আসলে কি কি জানলাম। আমরা জানলাম বঙ্কিমচন্দ্র তৎকালীন সময়ের ক্ষেত্রে বা প্রেক্ষাপটে কিভাবে উপন্যাসটি লিখেছেন, তার ভাষা বৈশিষ্ট্য, উপন্যাসের মূল বিষয়বস্তু, বিষয়বস্তুর পাশাপাশি ঔপন্যাসিক যখন লিখেছেন তার ঐতিহাসিক উপাদানের সাথে সামাজিক বা ধর্মতত্ত্বীয় যে দর্শন আছে সেই দর্শনটিকে দেখা যাচ্ছে। আমরা যখন কৃষ্ণকান্তের ওয়েল উপন্যাসটি যখন পড়বা, তখন একটা বিষয় জানতে পারবা যে বঙ্কিমচন্দ্র কখনোই নারীর চরিত্রে দুশ্চরিত্র বা এরকম কোনো বৈশিষ্ট্য সহ্য করতে পারেনি। ফলে কৃষ্ণকান্তের ওয়েল উপন্যাসে আমরা দেখেছি যে রোহিণীকে শেষ পর্যন্ত বন্দুকের নালায় গুলি করে তিনি তাকে হত্যা করেছেন। আমরা সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা এখন করতে পারি। সেটি হলো, পদ্মাবতী কেন মতি বিবি নাম গ্রহণ করেছিল? কেউ বলতে পারো? পদ্মাবতী কেন মতি বিবি নাম গ্রহণ করেছিল? এটি
ধর্মান্তরিত হওয়ার কারণেই তিনি এই নামটি গ্রহণ করেছিলেন, এটি আমরা একটু আগে আলোচনা করেছি। তারপরে যদি জানিতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসত্ব, তবে কদাপি বিবাহ করিতাম না। কে বলেছিল, কোন প্রসঙ্গে বলেছিল? এই কথাটি মূলত বলেছিল কপালকুণ্ডলা, যখন সে শ্যামা সুন্দরীর উপকার করতে গিয়ে সন্দেহ করে, নবকুমার থেকে সন্দেহ করে এবং বাহিরে যেতে মানা করে, তখন তিনি বিপর্যস্ত বা মানসিক অর্থাৎ এই কথাটি বলেছিলেন যে বিবাহ যদি দাসত্ব বৃদ্ধি হয়, তবে তিনি কখনোই। পরে আরেকটি প্রশ্ন, মেরা শৌর শব্দের অর্থ কি? বলতে পারলে বলতে পারো। শৌর শব্দের অর্থ হলো স্বামী, আর মেরা শৌর শব্দের অর্থ তাহলে কি দাঁড়াবে? আমার স্বামী। কপালকুণ্ডল শব্দের অর্থ কি? এটা নিঃসন্দেহে একটু আগে আমরা আলোচনা করি, যেটা আর বলার অবকাশ নেই, তোমরা আরো আলোচনা করবে। পেশমন কে? পেশমন ছিল মতি বিবির সখী, এটা আমরা একটু আগে আলোচনা করেছি। তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন না থেকে থাকে, তাহলে আমরা আলোচনা আজকে এখানে শেষ করতে পারি। আমরা সামনের দিন ক্লাসে উপন্যাসের অন্যান্য অংশ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। বইটি পড়বে, এই বইটি একবার না, একাধিকবার না, যতবার পড়বে ভাষা বোধ সম্পর্কে তোমার ধারণা তত বেশি সুন্দর হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। সিফাতুল্লাহ কিংবা তপতি, কোনো প্রশ্ন আছে? আমরা সামনের দিন যখন আলোচনা করব, তখন আলোচনা করব কপালকুণ্ডল উপন্যাসের নামকরণ এবং অন্যান্য যে ঐতিহাসিক চরিত্র আছে সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। রহমতুল্লাহ, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই? সোমাইয়া, যদি প্রশ্ন না থাকে তবে ক্লাসের আজকের আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে যারা মনোযোগ দিয়ে এতক্ষণ ক্লাসটি করলেন। সামনের ক্লাসের জন্য সকলকে স্বাগত জানাই। তোমাদের যদি উপন্যাস পাঠ্য করার ক্ষেত্রে শব্দগুলো একটু অপরিচিত মনে হতে পারে, কিন্তু শব্দ ভান্ডারটি তুমি যেভাবে এবং যতবার পড়বা, ঠিক ততবার ভাষা বোধ সম্পর্কে তোমার একটি আলাদা ধারণা সৃষ্টি হবে। কেননা আমাদের ক্রমাগত শব্দ ভান্ডারটা একটু কমে আসছে, আর এইটা শব্দ ভান্ডার বাড়ানোর একটাই উপায়, সেটি হলো বেশি বেশি করে বই পড়া। বই পড়লে নতুন শব্দ